দর্শক আপনাদের স্বাগত ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে। আমি আপনাদের সাথে আছি জেবুন্নেসা আলো। আমরা আজকে আলোচনা করব ডলার মার্কেট নিয়ে। ডলারের দাম কতটা বাড়তে পারে এবং বাংলাদেশ ব্যাংক কেন ডিভ্যালুয়েশনের দিকে যাচ্ছে সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আপনারা জানেন যে ইরান ওয়ারের কারণে যে এনার্জি প্রাইস বাড়ছে তাতে কিন্তু আমাদের ইম্পোর্ট কস্ট হিউজ বেড়ে যাচ্ছে। তো অলরেডি সরকার বিভিন্ন এনার্জির বিভিন্ন সেগমেন্টে অনেক বেশি সাবসিডি দিতে শুরু করেছে এবং সাবসিডি রিকোয়ারমেন্টও বেড়েছে। তো এটার কিন্তু একটা ইম্প্যাক্ট আমাদের ডলার মার্কেটে আছে। তো আমরা দেখেছি যে আমাদের যে ফরেন এক্সচেঞ্জ মার্কেটে আমাদের যে এক্সচেঞ্জ রেট সেটি কিন্তু গত প্রায় 6 মাস ধরে আমরা দেখেছি এটা একটি জায়গায় স্টেবল ছিল 122 টাকা 30 পয়সা। এবং এই রেটে বাংলাদেশ ব্যাংকগুলো থেকে কিন্তু ডলারও কিনছিল প্রায় $5.4 বিলিয়ন এই ফিসকাল ইয়ারে কিন্তু বাংলাদেশ ব্যাংক কিনেছে। অর্থাৎ আমাদের মার্কেটে ডলারের একটা অ্যাপ্রিসিয়েশন প্রেশার ছিল। অর্থাৎ যদি এই ডলারগুলো না কিনতো তাহলে ডলারের দাম এই যে 122 টাকা 30 পয়সা সেখান থেকে হয়তো আরও কমে যেত। তো এই অবস্থা থেকে কমপ্লিটলি এখন উল্টো অবস্থা এসেছে। এখন উল্টো ডলারের দাম বাড়তে শুরু করেছে। তো বাংলাদেশ ব্যাংকের যে আগের স্ট্যান্ডটা ছিল ডলার কিনে বা ইন্টারভেনশন করে ডলারের রেটটা স্টেবল রাখা, সেখান থেকে সরে এসে যেহেতু এখনকার একটা এক্সট্রা অর্ডিনারি ক্রাইসিস সিচুয়েশনের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, সে কারণে যেটি বাংলাদেশ ব্যাংক করছে যে এখন ডিভ্যালুয়েশন কে অ্যালাউ করছে। এখন এই ডিভ্যালুয়েশন কত দূর পর্যন্ত হতে পারে, ডলারের দাম কত দূর পর্যন্ত যাওয়ার স্কোপ আছে আমাদের, সেটি যদি আমরা কিছু সূচকের মাধ্যমে দেখি যে আমাদের কিন্তু অলরেডি মার্চের 8 তারিখ থেকে আমরা দেখি যে ডলারের দাম আস্তে আস্তে বাংলাদেশ ব্যাংক ডিভ্যালু করতে দিচ্ছে। এখন বাংলাদেশ ব্যাংকের সামনে যে চ্যালেঞ্জগুলো সেটি হলো, একটা হলো ইনফ্লেশনকে কন্ট্রোল করা, আরেকটি হলো রিজার্ভকে প্রোটেক্ট করা। তো রিজার্ভকে প্রোটেক্ট করাকে এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংক অনেক বেশি প্রায়োরিটি দিচ্ছে। এর কারণ হলো এখন যদি এই যে সরকারের যে অনেক বেশি চাহিদা এখন ডলারের জন্য এনার্জি পেমেন্ট করার জন্য এবং অন্যান্য গুডসেরও দাম যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড বেড়ে গেছে, সেটার কারণে কিন্তু আমাদের আগে যে জিনিসটা আমরা 10 টাকা দিয়ে ইম্পোর্ট করতাম সেটি এখন 20 টাকা বা 30 টাকা হয়ে গেছে। তো এই যে ডলারটা এক্সট্রা ডলার লাগছে, সেটি যদি বাংলাদেশ ব্যাংক এই যে এক্সচেঞ্জ রেটটাকে স্টেবল রাখার জন্য তারা যদি ইন্টারভেন করতো, তাহলে ইন্টারভেন করতে হতো কিন্তু ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বিক্রি করে। আগে যেরকম মার্কেট থেকে কিনেছে, এখন উল্টা মার্কেটে সেল করার একটা প্রয়োজনীয়তা দেখা দেয়, যে রিজার্ভ সেল করে রেটটাকে স্টেবল রাখা। কিন্তু সেটাতে যে রিস্ক ফ্যাক্টর সেটি হলো তাতে কিন্তু আমার রিজার্ভ কমে যেতে শুরু করবে। তো আমরা কতদূর রিজার্ভ কমতে পারে সেই প্রেডিকশন করাটা কিন্তু এখন খুব ডিফিকাল্ট, কারণ এই যে ইরান ওয়ার সেটি কতদিন লাস্ট করবে, কতদিন চলবে এবং এনার্জি প্রাইস আরও কত বাড়বে এবং কতদিন স্থায়ী হবে সেটি কিন্তু কেউই প্রেডিক্ট করতে পারছে না। তো সে কারণে সামনের দিকে আরও কত বড় শক আসতে পারে সেই বিবেচনায় থেকে বাংলাদেশ ব্যাংক যেটি করছে এখন, যে রিজার্ভ থেকে ডলার সেল না করে বরং মার্কেটের ডিমান্ড অনুযায়ী যে পরিমাণ রেট হলে, যে এক্সচেঞ্জ রেটটা যে লেভেলে গেলে রিজার্ভ সেল করার প্রয়োজন হচ্ছে না, ব্যাংকরা নিজেরাই তাদের যেই ডলার আছে সেটি দিয়ে ম্যানেজ করতে পারছে ইম্পোর্ট, সেটি বাংলাদেশ ব্যাংক অ্যালাউ করছে। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক ইন্টারভেনশন করছে না, ডিভ্যালুয়েশনটা হতে দিচ্ছে। এখন আমরা অলরেডি দেখি যে আমাদের এই যে 122 টাকা 30 পয়সা ধরে রাখার যে প্রবণতা, সেখান থেকে বেরিয়ে আসার কারণে আমাদের এক্সচেঞ্জ রেট অলরেডি, অর্থাৎ রেমিটেন্সের দাম অলরেডি 123 টাকার কাছাকাছি চলে এসেছে। এখন আমাদের যে ইন্ডিকেটরগুলো সেটা আসলে কি ইন্ডিকেশন দেয় যে আমাদের ডলারের প্রাইস কত দূর আমরা ডিভ্যালু করতে পারি, আমাদের টাকাকে কতদূর ডিভ্যালুয়েশন করা যায়, সেটি যদি আমরা দুটো ইন্ডিকেটর দেখি বাংলাদেশ ব্যাংকে, সেটি হলো, একটি হলো রিয়েল ইফেক্টিভ এক্সচেঞ্জ রেট। রিয়েল ইফেক্টিভ এক্সচেঞ্জ রেট হলো যে আমরা 17টি কারেন্সি, আমাদের যে ট্রেড পার্টনার্সগুলো আছে এবং এরকম ক্রস বর্ডার যাদের সঙ্গে আমাদের ট্রানজ্যাকশন আছে, এরকম 17টি কারেন্সির একটি বাস্কেট আছে, সেটি অনুযায়ী একটি ইন্ডেক্স করা হয়, সেটিকে রিয়ার ইন্ডেক্স বলে। অর্থাৎ রিয়েলি আপনার
এক্সচেঞ্জ রেটটা কত হতে হবে। আপনার আজকে 124 টাকা হবে না 23 টাকা হবে, এটা হলে আপনার এক্সপোর্টের এবং বাইরের যে ট্রানজ্যাকশন অনুযায়ী আমার এক্সচেঞ্জ রেটটা কত হতে হবে, সেটা কোথা থেকে আপনি এই ইন্ডিকেশনটা নেবেন। সেই জন্যই এই ইন্ডেক্সটা তৈরি করা হয়। তো সেই ইন্ডেক্স অনুযায়ী দেখা যায় যে আমাদের রিয়েল ইফেক্টিভ এক্সচেঞ্জ রেট আছে দেখাচ্ছে 126 টাকা, যেখানে আমাদের এখন যে এক্সচেঞ্জ রেট রিয়েলি আমরা যে মানে এটা হলো রিয়েল ইফেক্টিভ এক্সচেঞ্জ রেট, ওই অন্যান্য 17টা কারেন্সি অনুযায়ী আমাদের এক্সচেঞ্জ রেট হওয়া উচিত অ্যাটলিস্ট 126 টাকা। তাহলে আমরা এক্সপোর্ট কম্পিটিটিভ হব। অর্থাৎ সাপোজ ইন্ডিয়া আর বাংলাদেশ যদি আমরা তুলনা করি, তো আমাদের যদি এখন 126 টাকার নিচে থাকে, তাহলে আমাদের যে পণ্য সেটি চাইতে ইন্ডিয়ার পণ্য চিপ থাকে। অর্থাৎ বাইরের মার্কেটে যখন আমরা এক্সপোর্ট করব, আমাদের পণ্য বিক্রি করব, সেখানে যদি আমরা রিয়েল ইফেক্টিভ এক্সচেঞ্জ রেটের চাইতে নিচে থাকি, তার মানে আমাদের টাকা এখনো ওভার ভ্যালুড আছে অন্যান্য দেশের তুলনায়। তখন কিন্তু আমাদের জিনিসের দাম অন্য দেশের তুলনায় বেশি হয়। অন্য দেশ সস্তায় এক্সপোর্ট করতে পারবে, কিন্তু আমাদের প্রাইস, আমাদের জিনিসের দাম বেশি থাকবে, ফলে আমাদের এক্সপোর্ট কম হবে। এরকম একটি, এটাকে আমরা বলছি এক্সপোর্ট কম্পিটিটিভনেস। তো সেইখানে আমরা যদি দেখি যে রিয়েল ইফেক্টিভ এক্সচেঞ্জ রেট আমাদের 126 টাকার এবং আমাদের বাইলেটারাল যে এক্সচেঞ্জ রেট আছে সেটি আছে 123 টাকা, তার মানে এখনো আমাদের এক্সচেঞ্জ রেট ওভার ভ্যালুড আছে। তার মানে আমরা অ্যাটলিস্ট 126 টাকা পর্যন্ত আমাকে এক্সপোর্ট কম্পিটিটিভ হওয়ার জন্য অন্যান্য দেশের তুলনায় আমাদের আরও 3 টাকা 24 পয়সা পর্যন্ত বাড়ানো দরকার। কিন্তু বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক কিন্তু অলরেডি ডলার কেনা বন্ধ করে দিয়েছে এবং নতুন করে ডলার সেল করছে না, এটি যাতে নিজে কোনো ইন্টারভেনশন ছাড়া নিজে নিজেই সেই জায়গাটায় যায়। এখন আমরা রিয়েল ইফেক্টিভ এক্সচেঞ্জ রেটে এত নিচে কেন, সেটিরও একটি কিন্তু কারণ আছে যে আমাদের এখানে অন্যান্য দেশের তুলনায় আমাদের ডিভ্যালুয়েশনটা অনেক স্লো, আবার অন্যদিকে আমাদের ইনফ্লেশন অন্য দেশের তুলনায় অনেক বেশি বাড়ছে। ফলে ইনফ্লেশনের কারণে অটোমেটিক্যালি আমাদের জিনিসের দাম অন্য দেশের তুলনায় অনেক বেশি বাড়ছে এবং সেই কারণে আমাদের টাকার উপর একটা ডিভ্যালুয়েশনের প্রেশার আসছে। তো যে কারণে আমরা 126 টাকা পর্যন্ত রিয়াল অনুযায়ী অন্যান্য দেশের কারেন্সি অনুযায়ী আমরা যেতে পারি এবং অন্যান্য দেশের এই ক্রস বর্ডার কারেন্সির উপর ডিপেন্ড করে বাংলাদেশ ব্যাংক প্রতিদিনই একটি ব্যান্ড করে, অর্থাৎ লো লেভেলে আমাদের এক্সচেঞ্জ রেট কত নিচে নামতে পারে এবং কত উপরে যেতে পারে একদিনের ট্রানজ্যাকশনে, সেটির একটি নির্দিষ্ট মার্জিন করে। আমরা সেটিকে বলছি এক্সচেঞ্জ রেট ব্যান্ড, যেটি আপনারা জানেন যে আমরা গত বছরে যখন ক্রলিং পেগ অর্থাৎ গ্রেটার ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট রেজিমে আসলাম, মানে লেস ইন্টারভেনশন, সেইটার ক্ষেত্রে আমরা তখন এই আইএমএফ অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের তাদের ফর্মুলা অনুযায়ী বাংলাদেশ ব্যাংক এই এক্সচেঞ্জ রেট ব্যান্ডটি তৈরি করে। সেটিও কিন্তু অন্যান্য দেশের প্রাইস মুভমেন্ট অর্থাৎ কারেন্সি মুভমেন্ট অনুযায়ী এই ব্যান্ডটা তৈরি করা হয় এবং বাংলাদেশের আমাদের ইন্টারনাল মার্কেটে যে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই সেই অনুযায়ী কিন্তু এই ব্যান্ডটা তৈরি করা হয় প্রতিদিন। এটি আসলে বাংলাদেশ ব্যাংক কিন্তু ডিসক্লোজ করে না, এই ব্যান্ডটি রাখে তারা, যে তারা কখন ইন্টারভেন করবে, কিভাবে ইন্টারভেন করবে। যদি আমাদের লোয়ার ব্যান্ড, আমরা যদি এই এক্সচেঞ্জ রেট ব্যান্ড লেটেস্ট ব্যান্ডটি দেখি, সেটিতে দেখা যায় যে লোয়ার ব্যান্ড আছে আমাদের 125 টাকা, অর্থাৎ 125 টাকার নিচে নামতে পারবে না, এবং আপার ব্যান্ড আছে 130 টাকা, 130 টাকার উপরে যেতে পারবে না। পারবে না তা না, মানে এটাকে ব্যান্ড হিসেবে বলা হচ্ছে এই সিলিং এর উপরে নিচে গেলে আমাদের এক্সপোর্ট কম্পিটিটিভনেস এবং রেমিটেন্স এসবের উপর একটি ইম্প্যাক্ট থাকে। তো যখন 125 টাকার নিচে যাবে তখন বাংলাদেশ ব্যাংকের যেটা করার কথা, যে মার্কেটে ডলার কিনে রেটটাকে ধরে রাখবে। আবার যখন 130 টাকা পর্যন্ত চলে যাবে তখন তারা সেল করে রেটটাকে আরো উপরে যেন না ওঠে সেইভাবে তারা নিয়ন্ত্রণ করবে। তো এখন সেই অনুযায়ী যদি আমরা আপার ব্যান্ড দেখি, তাহলে আমাদের 130 টাকা পর্যন্ত আসলে যাওয়ার স্কোপ আছে। অর্থাৎ এখনো আমরা যে 123 টাকায় আছি সেখান থেকে 5.6% পর্যন্ত ডিভ্যালুয়েশন করার স্কোপ আছে। অর্থাৎ এই যে স্কোপটা সেটি কিন্তু আমাদের ইনফ্লেশনারি রিস্ক এবং আমাদের এক্সপোর্ট কম্পিটিটিভনেস এই দুটো মিলিয়েই, অর্থাৎ আমরা এই রেঞ্জ পর্যন্ত গেলে আমাদের মিনিমাম ইম্প্যাক্ট হবে ইনফ্লেশনের উপর এবং এক্সপোর্ট কম্পিটিটিভনেস বাড়বে। এখন বাংলাদেশ ব্যাংকের কিন্তু এখন ইনফ্লোকে অনেক বেশি তারা গুরুত্ব দিচ্ছে, কারণ এখন আমাদের অনেক বেশি ডলার প্রয়োজন হবে। এ কারণে রেমিটেন্স এবং এক্সপোর্টের উপর তারা অনেক বেশি গুরুত্ব দিচ্ছে। এখন এক্সপোর্ট এবং রেমিটেন্স দুটোই কিন্তু এখন একটা আশঙ্কার মধ্যে রয়েছে, কমার আশঙ্কা রয়েছে। কারণ
আমাদের যেহেতু সারা পৃথিবীতে যেহেতু কনজাম্পশন অনেক কমে যাওয়ার আশঙ্কা রয়েছে, যেহেতু সবকিছুর দাম বেড়ে যাচ্ছে, ইনফ্লেশন হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু এক্সপোর্ট অলরেডি আমাদের স্লো হচ্ছে এবং এটি সামনের দিকে আশঙ্কা করা হচ্ছে যে আরও কমবে। যদি যুদ্ধ খুব মানে খুব অল্প সময়ের মধ্যে শেষ না হয় তাহলে এটার ইম্প্যাক্ট আরও বেশি হবে। আবার অন্যদিকে রেমিটেন্স, যেহেতু মিডল ইস্টার্ন কান্ট্রিজগুলোতে আমাদের লেবার হাব, সেখানে যেহেতু বড় ধরনের একটি ক্রাইসিস চলছে, সেখানে জব লস হওয়ার একটি আশঙ্কা রয়েছে। সেখানেও যেহেতু আমাদের মিডল ইস্টার্ন কান্ট্রিজগুলো কিন্তু আমাদের টোটাল রেমিটেন্সের 50%-এর উপর ওখান থেকে আসে, তো ওইখানে যদি ইম্প্যাক্ট পড়ে তাহলে রেমিটেন্সও স্লো হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সেই কারণে বাংলাদেশ ব্যাংক এই যে গ্রাজুয়াল যে যেটিকে বলা হচ্ছে ডিভ্যালুয়েশন, সেটিকে অ্যালাউ করছে যাতে করে আমাদের রেমিটার এবং এক্সপোর্ট এই দুটো পক্ষই হচ্ছে এটা বেনিফিটেড হয় এবং আমাদের রিজার্ভটাকে প্রোটেক্ট করা যায়। এখন আমাদের কিন্তু অলরেডি বাই নেচার আমাদের রিজার্ভ কমার একটি আশঙ্কা রয়েছে, কারণ যখন এক্সচেঞ্জ রেট বাড়তে থাকে, অর্থাৎ টাকা যখন অনেক বেশি ডিভ্যালুয়েশন হয়, এবং এই ডিভ্যালুয়েশনের কিন্তু একটা অলরেডি বাই নেচার একটা ইনফ্লেশনারি রিস্ক আছে। আমাদের কিন্তু রিজার্ভ অটোমেটিক্যালি একটি প্রেশারের মধ্যে থাকবে বাই নেচার, যেহেতু এক্সচেঞ্জ রেট আমাদের যখন এই সিনারিও বা এই সিচুয়েশনের কারণে অটোমেটিক্যালি একটি আমাদের টাকা ডিভ্যালুয়েশন হবে। একই সাথে আমাদের যেহেতু তেলের দাম অনেক বেশি বাড়ছে, সেটি কিন্তু বাংলাদেশের মার্কেটও সরকারকে একটি পর্যায়ে যে এই রেটটা অ্যাডজাস্ট করতে হবে। ফলে দুটোরই কিন্তু ইনফ্লেশনারি রিস্ক আছে, এবং এই যখন অনেক বেশি এক্সচেঞ্জ রেট বেড়ে যাবে তখন কিন্তু আমাদের ডলারেরও অনেক বেশি প্রয়োজন হবে, ডিমান্ডটা বাড়তে থাকবে, তখন আমাদের রিজার্ভ অটোমেটিক্যালি আসলে লস হবে। এটি একটা বাই নেচার লস হওয়ার আশঙ্কা রয়েছে। তো এটি বাংলাদেশ ব্যাংক তাদের ইন্টারনাল একটি স্টাডি করেছে, যেটি আসলে তাদের নিজস্ব কনজাম্পশনের কারণে নিজেদের অপারেশনাল রিস্কগুলো কি সেগুলো ইভ্যালুয়েশন করার জন্য। তো সেই স্টাডিতে দেখা যায় যে এই যে দুটো শক, একটা হলো এক্সচেঞ্জ রেট শক আর একটি হলো অয়েল প্রাইস শক, এই দুটো কম্বাইনলি আমাদের রিজার্ভের উপর একটি বড় প্রেশার আনতে পারে, এবং এই 2026 সালের মধ্যে $6.5 বিলিয়ন কিন্তু কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এটি ডিপেন্ড করে কিন্তু আমাদের এই যে ইরান যুদ্ধ, সেটি কতদিন আরো কন্টিনিউ করবে, এবং এই সিচুয়েশনের কারণে কিন্তু আমাদের ইনফ্লেশনও প্রায় 0.5% থেকে 2% পর্যন্ত আরো বাড়তে পারে। আমাদের এখনকার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ যে অবস্থায় আছে সেটি কিন্তু অলরেডি প্রেশারের মধ্যে আছে। সেটি আমরা একটু রেগুলার মুভমেন্ট দেখতে পারি যে মার্চের প্রথম 2 সপ্তাহ, মানে 8ই মার্চের পর 2 সপ্তাহের মধ্যে কিন্তু আমাদের রিজার্ভ সামান্য কমেছে। এখনো কিন্তু আমাদের ফরেন এক্সচেঞ্জ মার্কেটে এই যে অয়েল প্রাইস শক, এটার ডিরেক্ট ইম্প্যাক্টটা এখনো খুব সিগনিফিকেন্টলি পড়েনি, বাট এটি সামনের দিনে যখন আমরা তো আসলে পেমেন্ট প্রেশারটা যখন আসতে শুরু করবে তখন কিন্তু এটা বড় ধরনের একটি ইম্প্যাক্ট থাকবে। তো সেটি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখন রিজার্ভ আছে, মানে আইএমএফ এর হিসাব অনুযায়ী 29.59 বিলিয়ন ডলার, অর্থাৎ প্রায় 30 বিলিয়ন ডলারের কাছাকাছি আছে, যেটি এখনো আমরা খুবই কমফোর্ট জোনে আছি। তবে এটি সামনের দিনে একটা বড় ধরনের প্রেশার থাকবে, সেটির কারণে বাংলাদেশ ব্যাংক আসলে এখন টাকা ডিভ্যালুয়েশনের দিকে যাচ্ছে। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।